শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের তৃতীয় পর্ব, ছ্যাঁচড়া। কোনো এক বর্ষার সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। কোনো এক মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুকুই মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন। গায়ে ছিল মায়ের বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে সোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটা তখনও চলছে টিম টিম করে। সেই টোলে বর্ণপরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দিন সেখানে পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো একেবারে চলে যাওয়ার। শিশিরে ভিজেছিল টোলের রাস্তাটা। সেদিন কেউ আর দাওয়া ঝাড় দেয়নি, উঠোন ল্যাপেনি। পাশের মুকুল ভর্তি বুড়ো আম গাছটা কাটা হয়েছিল সৎকারের জন্য। ঠিক এরপরেই দুটো গাঁ পেরিয়ে পড়তে গিয়েছিলেন ছোট্ট ইন্দুবালা। পড়াশোনায় তার বেজায় মন ছিল। দাদু স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওইটুকুনি মেয়ে অত কিছু বুঝতো না, শুধু অনেক দূরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতো। এক্কা দোক্কা লুকোচুরি খেলনাভাটির বয়স পার করে ইন্দুবালা প্রবেশ করলেন এবার হাই স্কুলে। সেখান মেয়ে বলতে হাতে গোনা ওই কজন। মাঝের পাড়া, পুবের গাঁ আর কলাপোতা মিলিয়ে মেয়ের সংখ্যা তেমন একটা ছিল না। থাকবেই বা কি করে? সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দিত না বাড়ির লোকজন। ছেলের পালের মধ্যে মেয়ে বসুক শুনেই হাত পা ঠান্ডা হয়ে আসতো অনেকের বাড়ির লোকের। ইন্দুবালার মার পছন্দ ছিল না স্কুলটা কোনোদিনই। বাড়িতেই তো পড়াশোনা করা যায়, অনেকবার সে কথা বলেছিলেন স্বামী ব্রজমোহনকে। কিন্তু যার বাবার টোল ছিল, যে নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এককালে পড়াশোনা করেছে, কিন্তু ভাগ্যের ফেরে মাঝপথে ছেড়ে দিয়ে এসে সংসারে হাত লাগিয়েছে, সে তার মেয়েকে পড়াবে না তা হতে পারে? মেয়ের খানিকটা চিৎকারেই হোক আর চারপাশের পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার কারণেই হোক, কোনো এক সূত্র ধরে বাবা চিঠি লিখেছিলেন তার বনগ্রামের এক বন্ধুকে। মেয়ের বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করতে চাই, ভালো পাত্র থাকলে জানিও। সেখান থেকে উত্তর পেতে দেরি হয়নি। ছেলে একেবারে মাস্টার, নিজেদের দোতলা বাড়ি, বনেদি বংশ, বন্ধুর বিশেষ পরিচিতি। শুধু একটু খুঁত আছে। খুঁত? ঠাম্মা সেদিন বাড়িতে তালের ভাপা পিঠে করেছিলেন। অষ্টম প্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষ রান্না। হাঁড়িতে সেদিন বসেছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। বাগান থেকে ইন্দুবালা তুলে এনেছিলেন অসময়ের কাঁচা টমাটো। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিলেন হরিমতির দুধে তোলা বাড়ির ঘি। কলা পাতায় খেতে বসে দোজ বেড়ে শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাদনাতলায় ছেলেকে দেখে ডাকাত মনে হয়েছিল। ইয়া গোঁফ, বাবরি চুল, চোখ লাল টকটকে, দাঁতগুলো খয়েরের ছোপে মলিন। ছেলে বরণ করে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছ তো মেয়েকে? মুখ দিয়ে যে গন্ধ বেরোয়, সবাই ফিস ফিসাচ্ছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলা শুরু হয়ে গেছে। একটু পরেই বউয়ের পাশে নতুন স্বামী ঘুমে ঢলে পড়লে ইন্দুবালা ভালো করে তাকিয়েছিলেন লোকটার মুখের দিকে। হাঁ করে ঘুমোচ্ছিলেন বাবু মাস্টার মানিক রতন মল্লিক। নাক ডাকার চোটে বাইরে এসে বসেছিলেন ইন্দুবালা। সেই শেষবারের মতো জোনাকিগুলো যখন আলো জ্বালিয়ে তাকে ঘিরে ধরল, তিনি আর নিজেকে সামলাতে পারেননি, কেঁদে ফেলেছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কোনো কাছের মানুষ ছিল না সেদিন। কোনোদিনই অবশ্য থাকেনি ইন্দুবালার পাশে কেউ।
কিন্তু জাম গাছটা ছিল, তুলসী তলা ছিল, পুকুর পাড়ের কাঁচা মিঠে আম গাছটা যেন ডালপাড়া নেড়ে বলেছিল, কাঁদিস না ইন্দুবালা, এটা তোর নিয়তি। মেয়ের হাত থেকে কনকাঞ্জলি নিয়ে মা আর ফিরে তাকাননি। এক রাতের মধ্যেই তিনি বুঝেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলেন শেষ পর্যন্ত। নিজের স্বামীকে বেশি কিছু বলতে পারেননি, এমনকি দায় চাপাতেও না, কারণ তিনি জানতেন তার মেয়ে দিন দিন একটা আগুনের গোলা তৈরি হচ্ছে। ওই রূপ এই পাড়া গায়ে খাল বিল পুকুরের পাশে শাপলা গন্ধরাজের মতো যত ফুটে বেরোবে তত বাড়ির বিপত্তি বাড়বে। এমনিতেই রাত বিরেতে ঘুম ভেঙে যায় তার। এগিয়ে গিয়ে দেখেন দরজার হুড়কো ভালো করে দেওয়া আছে কিনা। বাড়িতে আগুন রাখলে তার সাথে যে পর্যাপ্ত জলও রাখতে হয় সেটা মনে করেই হাত পা সিধিয়ে যেত তার। পাশের গ্রাম থেকে মনিরুল মাঝে মাঝেই আসতো ইন্দুবালার কাছে পড়া দেখতে। একেবারে পছন্দ হতো না তার মার। ইন্দুবালা সেটা বুঝতেন, কিন্তু মনিরুলকে খুব মিষ্টি লাগতো। গুটি আমে সর্ষের তেল কাঁচা লঙ্কা চিনি মাখিয়ে খেলে যেমন মনিরুল, তেমনি। লজ্জায় মুখ লাল হয়ে যায় ইন্দুবালার। এসব কি ভাবছেন তিনি? তড়িঘড়ি বাইরের দাওয়ায় আসন পেতে কাঁসার গ্লাসে জল দিয়ে বসতে দিতেন মনিরুলকে। এই বাড়িতে ছোঁয়াছুঁয়ির বাঁধ বিচার তেমন থাকলেও মনিরুলের জায়গা কোনোদিন বাড়ির অন্দরে হয়নি, হতো না কোনো কালে। যদিও ধর্ম জাত এইসব নিয়ে বড় একটা মাথা ঘামাতেন না দাদু, কিন্তু বাবা মা ছিলেন উল্টো পথের পথিক। ছুতো মার্গের বাচ বিচার যে কত দূর যেতে পারে তা দেখেছিলেন কলকাতায় এসে, শাশুড়ির সংসারে। তার জীবন থেকে সবাই চলে যাবার পর ইন্দুবালা এইসব এঁটো কাটা পরিষ্কার করেছিলেন দুহাত দিয়ে। তার কাছে মানুষ মানে ছিল জীব। তিনি পেট ভরে ভাত খাইয়ে জীবে প্রেম করতেন। মনিরুলের তখন সদ্য গোপ ফুটেছে, কেষ্ট ঠাকুরের মতো বাঁশি বাজায়, চোখ গোল গোল করে বাতাদেবী লেবু গাছের তলায় চন্দ্রবোড়ার বাসায় গল্প করে। শুধু তাই নয়, সুর করে মাঝে মাঝে কবিতাও বলে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদেই শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। নকশি কাঁথার মাঠ, এ সাজু আর রূপায়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসিমউদ্দিন যে তার বড় ভালো লাগা কবি, চোখ ভিজে আসে তার সাজু আর রূপায়ের দুঃখে, ঝিঝি ডেকে ওঠে। ঠাম্মা চুপ করে সলতে পাকান। ভাইগুলো কবিতা শুনতে শুনতে হাঁ করে বসে থাকে সবে সন্ধে নামা কলাপোতার দাওয়ায়। দূরে আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যের শাঁখে। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়। আর এদিকের ৭০ ইন্দুবালা যেন একটুও নড়তে পারেন না বিছানা থেকে, চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই এখনো বেঁচে আছেন। যেদিন এই ঘোর কেটে যাবে সেদিন তিনিও চিরকালের মতো ছেনুমিত্তির লেন ছেড়ে কোথায় কোন দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিজ থেকে ডাকছে, তাকে বাজারে টাকা দিতে হবে, ফর্দ করতে হবে, কিন্তু আজ তার যেন কিছুই শুনতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন। কারণ ওদিকে মা সেই সন্ধে হয়ে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তাড়া লাগাচ্ছেন। মা বুঝতে পারছেন লক্ষণ ভালো না। আগুনের গোলা হয়ে উঠছে মেয়ে, সবার চোখ তার দিকে, এমনকি এই এক রত্তি ছেলেটারও। শেষকালে কি না মেয়ে বিধর্মী হবে?
বাড়ি থেকে পালাবে, কিংবা পাশের গ্রামে স্বর্ণলতার মতো দেহটা ভেসে উঠবে পুকুরে? ছেলেটাকেও তো ছাড়েনি বাড়ির লোকেরা, ধান খেতে কুপিয়ে রেখে দিয়েছিল। ভাবতে পারেন না, আর মুখ দিয়ে বেরিয়েই যায়, এবার তুই উঠে পড় মনিরুল, অনেকটা পথ যাবি, মায়েরে তো চিন্তা হয়, তাই না? কথাগুলো বলতে পেরে যেন শান্তি পান ইন্দুবালার মা। মনিরুল গুছিয়ে নেয় তার বই, ব্যাগ, হাতের বাঁশি, লণ্ঠন নিয়ে উঠোনটা পার করতে দিয়ে আসেন ইন্দুবালা। দাঁড়িয়ে থাকেন বেড়ার দরজায়, যতক্ষণ না মনিরুল সামনের আলটা পেরিয়ে অন্ধকারে মিশে যায়। মনে মনে ভালোবেসেছিলেন কি মনিরুলকে ইন্দুবালা? বেসেছিলেনই তো, না হলে কে লুকিয়ে লুকিয়ে মনিরুলের জন্য নাড়ু নিয়ে যেত? মুড়ি মোয়া, আমসত্ত্ব গপ গপ করে ছেলেটা খেত, আর এক টানা গল্প করে যেত। কত যে গল্প ছিল মনিরুলের! ওই ছেঁড়া কাপড়ের ব্যাগে ঠাউর করতে পারতেন না ইন্দুবালা। তাহলে কেন কোনোদিন মনিরুলকে নিজের ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারেননি? ভয় করেছিল তার, নাকি বড় অভিমান করেছিলেন মনিরুলের ওপরে? মা আসতে বারণ করলে কেউ আর বাড়িতে আসবে না, স্কুলে কথা বলবে না, পড়াই ছেড়ে দেবে তার জন্যে। এতটাও কেন ভালোবাসত মনিরুল তাকে, যে ভালোবাসার দাম দিতে গিয়ে হারিয়ে যেতে হয়েছিল? অনেকদিন পরে ইন্দুবালা ভাতের হোটেলের সামনে যে ছেলেটা চশমা পরে দাঁড়িয়েছিল, সে তখন আত্মগোপন করে আছে কলকাতায়। স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সে। বালিগঞ্জের কোথাও ওরা একটা রেডিও স্টেশন খুলছে, স্বাধীন বাংলাদেশের বেতার। অনেকদিন পরে রেডিওতে বাঁশির সুর শুনে চিনতে পেরেছিলেন ইন্দুবালা। মনিরুলকে ভোলা যায় না, মনিরুল ভুলে যায়নি, কিন্তু মনিরুল সত্যি হারিয়ে গিয়েছিল একদিন চিরকালের মতো। সে তো একটা ভুবন কাঁপানো গল্প। সেদিকে এখন প্রবেশ করলে ইন্দুবালার প্রথম জীবন অধরা থেকে যাবে। সংসারটা আর যে কড়া হয়ে উঠবে না। সেই যে এক ভরা বর্ষায় বিয়ে হয়ে ছেনুমিত্তির লেনের স্যাঁতস্যাঁতে বাড়িটায় ঢুকলেন, তারপর তো আর কোথাও যাওয়া হয়নি তার, একটি বারের জন্যেও না। বাপের বাড়ি যাওয়া কঠিন ছিল, খরচ ছিল, ভিসার ব্যাপার ছিল। এক এক করে সব গয়না বিক্রি করে সংসার চালাতে গিয়ে নিজের দেহকে খালি করে ফেলেছিলেন ইন্দুবালা। মায়ের সামনে দাঁড়ালে তক্ষুনি বুঝে যাবে যে, তাই বিয়ের পর একমাত্র গঙ্গা স্নান ছাড়া আর কোথাও যাননি ইন্দুবালা। সেই যে এসে মল্লিক বাড়ির রান্নাঘরে ঢুকেছিলেন, আজও আছেন, কিন্তু তার জন্য কোনো খেদ নেই, ভালোই আছেন। বিয়ের পরেই নতুন বউকে স্বামীর বাড়িতে এসে প্রথম দিনই দেখতে হয় রান্নাঘর ভরা আছে তোলা তোলা খাবারে, ডেকচি ভরা ডাল, কড়া ভরা মাছ, হাঁড়ি ভরা ভাত, দই, মিষ্টি, পেতলের পাত্র থেকে উতলে ওঠা দুধ, চারিদিকে ভরা ভরা সব কিছু। ভরা দেখলেই তবে না গৃহস্থের সংসার সব ভরে উঠবে। কোলে কাখে মা ষষ্ঠী কৃপা করবেন বছরের পর বছর। শ্বশুরবাড়িতে প্রথমে রান্নাঘরে গিয়েই হ্যাংলার মতো চোখ বড় বড় করে সব কিছু দেখো না, পাখি পড়ানোর মতো শিখিয়ে দিয়েছিলেন মা। যা লোভী মেয়ে একটা! হয়তো দেখা গেল রান্নাঘরে ঢুকেই শুক্তোর পাত্র নিয়ে বসে গেল, 5 ভাজা থেকে নারকেলগুলো তুলে তুলে খেতে শুরু করলো। আনারসের চাটনি আর কারো জন্যে একটুও রইল না। তখন কি বেইজ্জতিটাই না হতে হবে কুটুম বাড়িতে। ছোট ভাই পাশ থেকে বলে, আর রসগোল্লা মা, কলকাতার ইয়া বড় বড়, সেগুলো দিদিভাই খাবে না? কিরে, খাবি না? বিরক্ত হয়ে উঠে গিয়েছিলেন ইন্দুবালা। বয়ে গেছে তার একটা অপরিচিত বাড়িতে গিয়ে শুক্তোর হাঁড়ি নিয়ে বসতে, নারকেল ভাজা খেতে। কত যে আনারসের চাটনি করো, ওই তো গাছেই পড়ছে ফলগুলো, বয়ে গেছে, বয়ে গেছে। খাবেন না ইন্দুবালা কিছু, সামনে এসে বাবা বাছা করলেও নয়। তখন অবশ্য বুঝতে পারেননি এত সব কিছু ইন্দুবালার কপালে জুটবে না কোনোদিন। প্রথম বউ মারা যাবার 6 মাসের মধ্যে বিয়ে হচ্ছে বলে সব কিছু লুকিয়ে রেখেছিলেন শ্বশুরবাড়ি, এমনকি বিয়েটাও।
হঠাৎ হয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। অথচ এইভাবে কোলাপোতায় বিয়ে হয়নি ইন্দুবালার। রীতিমতো জাঁক করে 3 গ্রামের মানুষ খাইয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন ব্রজমোহন। ঠাম্মা সন্দেহ প্রকাশ করেছিলেন। বরযাত্রী বলতে বরের সাথে মোটে 4টে মানুষ এসেছে, পুরোহিত, নাপিত আর বরের 2 বন্ধু, ব্যাস। বাবা বলেছিল, বুঝতে পারছো না কেন মা, পাসপোর্ট ভিসার খরচ নেই, ওদিকেও তো ওদের অনুষ্ঠান আছে নাকি। কিন্তু এদিকে সত্যিই কোনো অনুষ্ঠান ছিল না, কোনো লোকজন আসেনি, সানাই বাজেনি। একটা ন্যাড়া বাড়ি দেখে বাবার শুধু চোখ উজিয়ে জল এসেছিল। ইন্দুবালার ভাইয়ের হাত ধরে তক্ষুনি চলে গিয়েছিলেন। মেয়ের মুখের দিকেও তাকাতে পারেননি। হয়তো বুঝতে পেরেছিলেন কি মারাত্মক ভুলটা সত্যি তিনি করে ফেলেছেন। ইন্দুবালারও তখন ইচ্ছে করছিল ছুটে চলে যাই বাবা ভাইয়ের সাথে, যেতে পারেননি। তারও অনেকদিন পর একবার ভাই এসেছিল, তখন কলেজে পড়ছে সে, এমনি আসেনি, সঙ্গে করে নিয়ে এসেছিল বাবার মৃত্যু সংবাদ। সেবারেও যেতে পারেননি ইন্দুবালা, শাশুড়ি যে খুব অসুস্থ তখন। তারপর আর একবারের জন্যও ভাইকে দেখেননি ইন্দুবালা। ভাই শহীদ হয়েছিল 71-এর যুদ্ধে, ভাই ছিল মুক্তিযোদ্ধা। দরজা থেকে বিদায় দিয়ে এসেছিলেন মা ঠাম্মাকে, বাবাকে বিদায় দিয়েছিলেন শ্বশুর বাড়ির দরজায়। ভাই এসে দিদিকে দেখে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেও জানে কোথায় নিয়ে যাবে তার দিদিকে আর কিভাবে। ততদিন যুদ্ধের দামামা বেজে গেছে, একের পর এক গ্রাম জ্বলছে। সবাইকে হারিয়ে ইন্দুবালা এখন একা, তার কোলাপোতার ভিটে বাড়ির মতো, ইন্দুবালা ভাতের হোটেলের মতো, বাগানের পেছনে ঠায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার মতো। এখনো এইসব এতটুকুও ভাবলে চিক করে ইন্দুবালার চোখ। মনে হয় প্রেশারের ওষুধ খেতে বুঝি ভুলে গেছেন। বেতের ছোট্ট ঝাঁপি খোলেন, ওষুধ খান। ওপরের জানলা দিয়ে সকালের বাগানটাকে এই ছেনুমিত্তির লেনেও স্বপ্নের মতো মনে হয়। রান্নাঘর ভরা খাবার শাশুড়ি দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তার দূরদৃষ্টি ছিল প্রখর। বুড়ি হাত ধরে নিয়ে এসেছিলেন নতুন বউকে বাড়ির পেছনের বাগানটায়। বলেছিলেন, চোখ ভরে দেখে নাও বউ, কেমন উপছাপা হয়ে আছে আমার সংসার। বেধবা মানুষ আমি, শুভ কাজের ভাতের হাঁড়ি চাপানোর নিয়ম নেই আমার। নিজের সংসারে অমঙ্গল করতেও চাইনে। বাগান থেকে নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় সেটা তুলে আনোগে। নিজের বউ ভাতের রান্নাটা যে আজ তোকেই করতে হবে। কেমন যেন চমকে ওঠেন ইন্দুবালা। এর আগে কোলাপোতায় রান্না করেননি এমনটা নয়, জোর করে ঠাম্মা রান্না করাতো নিজের কাছে নিয়ে বসে। কখনো সখনো নিজের ইচ্ছেও করত। ভাইদের বলতেন, যা তো কলা পাতা কেটে নিয়ে আয়, আজ ফিস্টি হবে। ভাইয়েরাও কয়েকজনকে জুটিয়ে এক গাদা শুকনো খেজুরের পাতা টানতে টানতেই নিয়ে চলে আসত। খেজুরের শুকনো পাতার আঁচে ইন্দুবালা খুদ জাল দিতেন। ছোট ছোট আলু কেটে, নতুন ওঠা পেঁয়াজ কুড়ে, লঙ্কা চিড়ে লাল করে ভাজতেন। সবাই মিলে উঠোনে বসে যেন অমৃত খাচ্ছেন বলে মনে হতো। কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে রান্না করতে হবে, এমনকি নিজের বউ ভাতের রান্নাটাও। এই যে বাবা বলেছিলেন ছেলে নাকি মাস্টার, শিক্ষা দীক্ষা আছে, দোতলা পাকা বাড়ি, জমিদারের বংশ, রাজ্যের চাকরঝি। আমাদের ইন্দু খাটের ওপর পা তুলে বসে খাবে। খুব একটা বেশি দিন লাগেনি নিজের শ্বশুরবাড়ির স্বরূপ চিনতে ইন্দুবালার। যেই স্বামীকে মাস্টার বলে পরিচয় করানো হয়েছিল মেয়ের বাড়িতে সম্বন্ধ পাতানোর সময়, তিনি মাস্টার ছিলেন বটে, তবে তাস, পাশা, জুয়ার, চিতপুর পাড়াতেও বেশ যাতায়াত ছিল তার। রথের পরে পরেই আর ঘরে মন টিকতে চাইতো না। মুখে বলতেন পালাকার, কিন্তু আদপে তার ধারে কাছে কোনো কলম কোনোদিনই দেখেননি ইন্দুবালা, এমনকি এক ছত্র লিখতে। কাজেই স্বামী মানিক রতন মল্লিক যাই বলতেন তাই যে ইন্দুবালা বিশ্বাস করে যেতেন তেমনটা নয়। কিছুটা বিদ্যে তার পেটেও ছিল। শুধু প্রথম যেদিন তার সামনে কাবুলিওয়ালা মানিক রতনকে পিটল, সেদিনই সব কিছু আরও পরিষ্কার হলো।
হেন নেশা ছিল না যা স্বামী করতেন না। এপাড়া বেপাড়ায় তার ভালোবাসার মানুষের অভাব ছিল না, শুধু তারা ভালোবাসত টাকার বিনিময়, আর টাকা যেত ইন্দুবালার গয়না বিক্রি করে। কাবলিওয়ালা যখন বাড়ির সামনে অমন বড় মানুষটাকে বেধড়ক জুতো খুলে মারছে, কেউ এগিয়ে যায়নি। অন্য শারিকরা মুখ চাপা দিয়ে হাসাহাসি করছিল। শাশুড়ি গিয়েছিলেন গঙ্গা স্নানে। ইন্দুবালা কি করবেন বুঝতে না পেরে মাথায় ঘোমটা টেনে শটান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কি মনে হয়েছিল কাবলিওয়াটার কে জানে। মানিক রতনকে ফেলে রেখে দুদিনের নোটিশ দিয়ে চলে গিয়েছিল সে। যাবার আগে বলে গিয়েছিল, এমন ছেঁচড়া আদমির সাথে আছিস কি করে মা তুই। সেদিনই মানিক রতনের অন্য নামটাও জেনে যান ইন্দুবালা। সবাই তাকে অলক্ষ্যে ছেঁচড়া বলে ডাকে। দৈবের কি পরিহাস! বিয়ের পরে প্রথম দিন শ্বশুরবাড়ির ছোট্ট বাগানে শাশুড়ি যখন ইন্দুবালাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তখন ইন্দুবালা দেখেছিলেন মাচার ওপরে পুঁইশাকের নতুন পাতা ওঠা ডগা। মাথা উঁচু করে যেন আকাশ দেখতে চায় তারা। ঝুড়ি করে পুঁইশাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি, কাপড় আরও অনেক কিছুর সাথে দিয়ে গেছেন দুটো বড় ইলিশ। ইলিশের মাথা আর পুঁইশাক দিয়ে জবরদস্ত ছেঁচড়া রান্না করেছিলেন সেদিন ইন্দুবালা। অতঃপর ডাকাতের চেহারার স্বামী আট কড়াই ছেঁচড়া একা নিজেই সাবার করেছিলেন। প্রথম রাতে তাই সোহাগ উঠেছিল তার দিক থেকে মাত্রা ছাড়া। ইন্দুবালায় তো সবের জন্য প্রস্তুত ছিলেন না। যখন ঘাড়ের ওপর ওই দশাশই চেহারা চেপে বসে একটু একটু করে কৌমার্য শুষে নিচ্ছিল, তখন একবারের জন্যও মনিরুলকে মনে পড়েনি তার। ব্যথায় চোখ বন্ধ করলে উঠোনের জোনাকিগুলোকে দেখতে পেয়েছিলেন স্পষ্ট। পুকুর পাড়ের কাঁচা মিঠের আম আর ডালপালা নেড়ে ফিসফিস করে বলেছিল, নিয়তি ইন্দুবালা, নিয়তি। সামনের ভট্টাচ বাড়ি থেকে গিন্নি তার নাতনি রাকাকে পাঠিয়েছে। সে নাকি এবার সায়েন্স নাকি সব নিয়ে পড়ছে, কলেজে ভর্তি হয়েছে। একটা সুন্দর দেখতে ট্যাব তার হাতে। ইন্দুবালা আঁচলে চশমা মোছেন, এগিয়ে আসেন রাকার দিকে। একেবারে মায়ের মুখ বসানো, থুতনি ধরে চুমু খান। ভালোই হয়েছে, ভাগ্যিস সান্ডুর মতো হোসনি, যা দস্যু ছিল ছেলেটা। মেয়েরা মায়ের মুখ পেলে জীবনে শান্তি পায়, জানিস কি সেটা? রাকা মাথা নাড়ে। এইসব কিছুই সে জানে না। জামশেদপুরে থাকতো, বাবা কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে বলল, এখানেই পড়াশোনা করো, পড়াও হবে আর দাদু ঠাম্মাকে দেখাও। হাসেন ইন্দুবালা, তা ভালো, তোরা ছাড়া আর ওদের কেই বা আছে বল। তা সায়েন্স নিয়ে পড়ছিস, অত বড় কলেজ। আমি তোকে কি পড়াবো? বল্টু মন্টুকেই আমি পড়াতে পারিনি কোনোদিন, সব লোক রাখতে হয়েছিল। ইরা তো দাদাদের কাছেই পড়েছে, আমি কি শেখাবো বলতো তোকে? আমতা আমতা করে বললেন ইন্দুবালা। এমনিতেই গাটা ম্যাজম্যাজ করছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচারের বয়ামগুলো জানলায় রোদে রাখেন। মাথার ওপরে কাপড়ের সাদা ঢাকাগুলোকে পাল্টান। ধনঞ্জয়কে উনুন ধরাতে বলেন। রাকা পেছন পেছন ঘুরঘুর করে। ভালো লাগে ইন্দুবালার, নিজের নাতনিগুলোর থেকেও কত ছোট। বাড়িতে এমন একটা কেউ না থাকলে চলে, কেমন যেন ছেলেগুলোর কথা মনে পড়ে যায়, মেয়েটার কথাও। নাতি নাতনি নাতবউ ভরা সংসার তার। কি এমন ক্ষতি হতো এই বাড়িটায় সবাই মিলে একসাথে থাকলে? ঠিক আছে, না থেকেছে ভালো হয়েছে বাবা। তারপর সেই তো কাটাকাটি, লাঠালাঠি, কম ঝক্কি পোহাতে হয়েছে এই বাড়ির ভাগ বটোয়ারা নিয়ে। ভাগ্যি শুনি বেঁচে থাকতে থাকতে ব্যাপারটা সেরে গিয়েছিলেন, না হলে 3 ছেলে মেয়ে নিয়ে গঙ্গায় গিয়ে ডুব দিতে হতো। ভালোবাসতেন কি বাবু মাস্টার মানিক রতন মল্লিক ইন্দুবালাকে? জিজ্ঞেস করেননি কোনোদিন ইন্দুবালা। স্বামীর সাথে কথা হতো কতটুকু? শুধু শেষ কয়েকদিন বিছানার সাথে যখন মিশে গিয়েছিলেন নিজের মায়ের মতোই, পেটটা ফুলে উঠেছিল বেঢপ। ডাক্তার বলেছিল জল জমেছিল পেটে। অথচ মধ্যরাতে যখন জল খেতে চেয়েছিলেন,
ইন্দুবালা জল গড়িয়ে দিতে এসে দেখেছিলেন সব শেষ। বাচ্চাগুলোর তখন বোঝারও বয়স হয়নি কি ক্ষতি হলো তাদের জীবনে, নাকি এই নরক থেকে চিরকালের মুক্তি লাভ। ইন্দুবালা রোয়াকে নেমে রান্নার বাসনগুলোকে ভালো করে জল ঝরাতে দেন। রাকা অবাক হয়ে জানতে চান, এই এত বাসন ইউজ হয় তোমার হোটেলে দিদা? ইন্দুবালা হাসেন। কি আর উত্তর দেবেন ওইটুকু মেয়েকে? দোতলার ঘরে বড় কাঠের সিন্দুকটা দেখালে তো অক্কা পাবে। সব নিজের টাকায় বানানো, 1000 লোককে এখনো এক বেলায় খাওয়াতে পারেন ইন্দুবালা। রান্নাঘরে ঢুকে উনুনের আঁচ দেখেন। রাকা যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। ও মাই গস, কয়লার উনুন! গ্যাস থেকে এখনো তুমি এইভাবে রান্না করো দিদা? আমার কলেজে বললে সবাই এক্ষুনি ছুটে আসবে দেখতে, ইভেন আমাদের ম্যামও। ঘুরে তাকান ইন্দুবালা। এই তো বললি কি সব সায়েন্স নিয়ে পড়ছিস, তাতে উনুন দিয়ে কি হবে? আর তোর কলেজের লোকজনই বা দেখতে আসবে কেন? রাকা হেসে ফেলে। তুমিও দিদা? পড়ছি তো হোম সায়েন্স নিয়ে, কুকিং আমার স্পেশাল পেপার, একেবারে 100 মার্কস উইথ প্র্যাকটিক্যাল। তাই না তোমার কাছে এসেছি? ইন্দুবালা এতক্ষণে যেন ব্যাপারটা ঠাউর করতে পারেন। রান্না নিয়ে পড়ছিস নাকি তুই? সেটা আগে বলবি তো বোকামে। সায়েন্স টাইন্স শুনে আমার তো হাত পা ঠান্ডা। ভট্টাচার্যগিন্নি চালাক চতুর, ঠিক বুঝেই নাতনিকে পাঠিয়েছে ইন্দুবালার কাছে। বইপত্তরে আর তোদের ওই কম্পিউটারের থেকে বেশি জানে বুড়ি। শিখে নিতে পারলে আর তোকে ঠেকায় কে? ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম আঁচ গনগনে হয়ে যায়। আগুনের পাশে পেতলের থালায় সিধে রাখেন আতপ চাল, একটা গোটা পান, কাঁঠালি কলা, একটা আস্ত সুপারি। কোনো দিন মিষ্টি জোতে তো ভালো, না হলে বাতাসা। এতে অগ্নিদেব খুশি হয়। গেরস্ত বাড়িতে অনুষ্ঠানে হাড়ি চাপানোর আগে রান্নার ঠাকুররা এইসব চেয়ে চিনতে নিত, এখনো হয়তো নেয়। কিন্তু ইন্দুবালা এই আচার মেনে চলেন প্রতিদিন। মানুষের মুখের অন্ন বিক্রি করেন, যাতা কথা নয়। সামর্থ্য যদি থাকতো সবাইকে বিনা পয়সায় খাওয়াতেন ইন্দুবালা। তেমন খদ্দের যে নেই তা নয়, সেই লিস্টের খাতা না হয় অন্য কোনো দিন খোলা যাবে। উনুনের প্রথম আঁচে কয়লার ওপর ছড়িয়ে দিতেন অল্প করে চিনি। এতে আঁচটাও ভালো হয় আর অগ্নিদেবকেও তুষ্ট করা হয়। ইন্দুবালা উনুনের পাশে ধূপ জ্বেলে দেন। উনুনের ওপর মুঠো করে ছড়িয়ে দেন চিনি। আঁচের ওপর ধক করে জ্বলে ওঠে আগুন। হাত জোর করে প্রণাম করেন। সবার পাতে অন্নযুগীয় ঠাকুর। রাকা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। এইসব তাদের কলেজে শেখায়নি কোনো দিন। তাদের তো সব মডিউলার কিচেন, আধুনিক ইকুইপমেন্ট। জল গরম করতে হলে জাস্ট টাইমার দিয়ে দাও। ইন্দুবালা বড় হাঁড়িতে জল বসান, দুমুখো উনুনে, আর একটাতে বসান বড় লোহার কড়াই। গরম হয়ে গেলে মুগের ডাল ভাজতে থাকেন। কেমন করে ডাল আন্দাজ করতে হয়, কেমন করে জল, মাথা গুনে ভাতে চালের পরিমাপ ইন্দুবালা শেখান রাকাকে। মনে মনে ভাবেন এইভাবে একদিন তার ঠাম্মা তো তাকে রান্না শেখাতো। শুধু কত রকমের ফোড়ন হতো সেগুলো সব মনে রেখে দিতেন। এখনকার রাকা সেগুলো তার ট্যাবে লিখে রাখে চটপট, ছবি তোলে, ভিডিও করে। বাইরে গাড়ি এসে থামে, কেউ মা বলে ডাকে। ইন্দুবালা ঘুরে তাকান। বড় ছেলে মেজ ছেলে তাদের বউদের নিয়ে এসেছে। যাক, বাবার মারা যাবার দিনটা তাদের তাহলে মনে আছে, যদিও মনে থাকার কথা নয়। ইন্দুবালা মনে করিয়ে রাখতেন সেই ছোট্টবেলা থেকে। রক্তকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। ছেলেরা এসেছে অবশ্য তারিখটাকে লক্ষ্য করে। বাবাকে তো তাদের মনে নেই, কিন্তু বিশেষ দিনটা মনে আছে। এই দিনে মা যে ছ্যাঁচড়াটা রান্না করে তার সারা বছর যেন মুখে লেগে থাকে। এতক্ষণ শুনলেন কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের 3য় পর্ব, ছ্যাঁচড়া। শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।